জানিয়ে দিব আজকের বাংলার চাঞ্চল্যকর সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। দিল্লি থেকে বিরাট বার্তা হাসিনার। কী বার্তা দিলেন শেখ হাসিনা? আতঙ্কে তারেক। থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগ সেদিনই ব্যাক করেছে বললেন মাহফুজ আলম। থাকছে প্রতিবেদনে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী। থাকছে প্রতিবেদনে। তাজিদরা মরেছে ৭ হাসপাতাল ঘুরে, আর বিএনপি জামায়াত ব্যস্ত ইউনুসকে বাঁচাতে। থাকছে প্রতিবেদনে। নির্বিকার ছিল সুদখোর শিশু হত্যাকারী ইউনুস, চুপ করে আছে দুর্নীতির বড়পুত্র তারেক। থাকছে প্রতিবেদনে। বিরোধী দলের হওয়ার যোগ্যতা জামায়াতের নেই, রাশেদ খান। থাকছে প্রতিবেদনে। এনসিপি ক্ষমতায় এলে ভারত অত্যাচার করতে পারবে না, নাসিরুদ্দিন পাটোয়ারি। থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আওয়ামী লীগ সেদিনই ব্যাক করেছে বললেন মাহফুজ আলম। জুলাই গণঅভ্যুত্থানের পর কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ কার্যত বাংলাদেশের রাজনীতিতে ফিরে এসেছে বলে মনে করছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। আজ মঙ্গলবার এক ফেসবুক পোস্টে এই অভিমত দিয়েছেন তিনি। পোস্টে মাহফুজ আলম লিখেছেন, লীগ রাজনৈতিক দলের আগে একটা ধর্মতত্ত্ব। সে ধর্মতত্ত্বে ঈমান আবার ফেরত এসেছে। কিভাবে ফিরল সে গল্পই বলব আজ। এরপরে আওয়ামী লীগ কীভাবে ফিরেছে তার বিরাট একটি তালিকা তুলে ধরেছেন জুলাই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মাহফুজ আলম। তিনি লিখেছেন, লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন ২৪কে ৭১-এর বিরুদ্ধে দাঁড় করিয়েছিল স্বাধীনতার বিরুদ্ধের শক্তি। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন থেকে ডানপন্থীদের উত্থানের জন্য অন্তরীণ সরকারের লোকজন কাজ করা শুরু করেছে। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন আইনের শাসনের বদলে মবের শাসনে আনন্দ পেয়েছিল গত ১৭ বছরের মাজলুমগণ। এছাড়া মাজারে হামলা, হিন্দুদের ওপর নিপীড়নের বিরুদ্ধে সরব না হওয়া আওয়ামী লীগের ফেরার পথ সুগম করেছে বলে মনে করেন মাহফুজ আলম। তিনি লিখেছেন, লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন থেকে উগ্রবাদীরা মাজারে হামলা করেছে, মসজিদ থেকে ভিন্ন মতাবলম্বীদের বের করে দিয়েছে। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন হিন্দুদের উপর নিপীড়ন নিয়ে মাজলুমগণ চুপ ছিল। এছাড়া ধর্মনিরপেক্ষ ব্যক্তিদের মধ্যে ডানপন্থার উত্থানের আশঙ্কা এবং উগ্রবাদীদের নিরাপদ জায়গা করে দেওয়াটা আওয়ামী লীগের ফেরার জন্য সহায়ক হয়েছে বলে মনে করেন মাহফুজ আলম। তার ভাষায়, লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন সেকুলার মূল্যবোধে বিশ্বাসী মানুষজন এদেশে সরকার প্রযোজিত ডানপন্থার উত্থানে ভয় পেয়েছিল। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন মবস্টারদের এদেশে হিরো বানানো হয়েছিল, উগ্রবাদীর সেফ স্পেস দেওয়া হয়েছিল। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডেরও ভূমিকা রয়েছে বলে মনে করেন ওই সরকারের উপদেষ্টার দায়িত্ব পালন করা মাহফুজ আলম। তিনি লিখেছেন, লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন ব্যবস্থা বিলোপের বদলে ন্যূনতম সংস্কার ও ঐক্যমত্য কমিশন নাম দিয়ে জনগণকে বিচ্ছিন্ন ও হতাশ করা হল। লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন থেকে বিএনপি ও অন্তরীণ সরকারের বিরুদ্ধে গেল, আর বিএনপি ও অন্তরীণকে ঠেকাতে জামাতকে কোলে নিল অন্তরীণ। মাহফুজ আলম লিখেছেন, লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন ছাত্ররা বিপ্লবী সংগঠনের রূপ না নিয়ে লুম্পেন চরিত্রের ক্লাব আর মবের রূপ নিয়েছিল। লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন মিডিয়া আর সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উপর হামলা প্রযোজিত হল। লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন অন্তরীণ সরকার পলিটিক্যাল থেকে আমলাতান্ত্রিক হল এবং আমলা নির্ভর কিচেন ক্যাবিনেট থেকে সিদ্ধান্ত নেওয়া শুরু হল, যে কিচেন ক্যাবিনেটের অধিকাংশ লোকই ছিল জামায়াত, বিএনপি বা লীগের ছুপা দালাল, যাদের কাছে জুলাই মানে ছিল নিজেদের পরিবার, প্রজন্ম আর প্রতিষ্ঠানের স্বার্থরক্ষা। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার ১৯ মে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ ২০২৬ উপলক্ষে বাহিনীর সব পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী এবং তৃণমূল সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি একথা বলেন। একই সঙ্গে তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী এই বাহিনীর ৬৭০ জন শহীদের প্রতি শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী লেখেন, দেশের যে কোনো প্রয়োজনে এই বাহিনীর সদস্যদের সময়োপযোগী ভূমিকা প্রশংসনীয়। ফেব্রুয়ারি মাসে সারা দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনসার ও ভিডিপি বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাদের দায়িত্বশীল ভূমিকার জন্য তিনি বাহিনীর সর্বস্তরের সদস্যদের অভিনন্দন জানান।
তিনি আরও লেখেন, দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় পর ফ্যাসিবাদী শাসনের অবসানে বাংলাদেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বর্তমান সরকার কাজ করছে। একটি স্বনির্ভর, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ার পথে আনসার ও ভিডিপির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারিক রহমান আরও লেখেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গর্বিত উচ্চারণ, আমাদের হাত কোটি হাতিয়ার, অঙ্গীকার আমাদের দেশ গড়বার, এই ধারণাকে ধারণ করে গড়ে ওঠা এই বাহিনী প্রান্তিক পর্যায় পর্যন্ত শক্তিশালী সেতুবন্ধন তৈরি করেছে। গ্রাম ও শহরে সুরক্ষিত সমাজ গঠন, মৌলিক অধিকার নিশ্চিতকরণ এবং বিভিন্ন সেবা কার্যক্রম বাস্তবায়নে আনসার ভিডিপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি লেখেন, বৃক্ষরোপণ, পরিবেশ সুরক্ষা, খাল খনন, পানি সম্পদ ব্যবস্থাপনা, দুর্যোগকালীন খাদ্য নিরাপত্তা ও পুনর্বাসনের মতো কার্যক্রমে বাহিনীর নেটওয়ার্ক কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব। এছাড়া শিল্প কারখানা, হাসপাতাল ও আর্থিক প্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় ৫২,০০০-এর বেশি অঙ্গীভূত আনসার সদস্য কাজ করছেন বলেও উল্লেখ করেন তিনি। তারিক রহমান বলেন, যুব সমাজকে দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আনসার ভিডিপির প্রশিক্ষণ কার্যক্রম প্রশংসনীয়। এই উদ্যোগ দেশের কর্মসংস্থান ও স্বনির্ভরতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আনসার ভিডিপির সদস্যরা বাংলাদেশের প্রতিটি গ্রামকে আর্থসামাজিক উন্নয়নের কেন্দ্র হিসেবে গড়ে তুলবেন। এনসিপি ক্ষমতায় এলে ভারত অত্যাচার করতে পারবে না। নাসিরুদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে ভারত কোনোভাবেই অত্যাচার করতে পারবে না বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, এনসিপি যদি ক্ষমতায় আসতে পারে তাহলে শক্তিশালী পররাষ্ট্রনীতি ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়াও এমন আইন তৈরি করা হবে যাতে ভারত বাংলাদেশিদের কোনোভাবেই অত্যাচার করতে না পারে এবং তারা যেন অনুপ্রবেশ করতে না পারে। মঙ্গলবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বনচৌকি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদিমুল ইসলামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে ও তার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, আমরা ভারতের পক্ষেও না, আমেরিকার পক্ষেও না, চায়নার পক্ষেও না, আমরা বাংলাদেশের পক্ষে। তিনি আরও বলেন, সরকার এবং রাষ্ট্র সীমান্তের নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ। সরকার নিরাপত্তা দেয় সন্ত্রাসীদের। যত বড় সন্ত্রাসী তত বড় নিরাপত্তা, যত বড় চাঁদাবাজ তত বড় নিরাপত্তা। এই নিরাপত্তা দিয়ে সরকার সাপ পোষে। এর আগে গত ১৪ই মে ওই সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে নিহত হন খাদিমুল ইসলাম নামে এক যুবক। খাদিমুল চোরা কারবারির সঙ্গে জড়িত বলে জানা গেছে। তবে তার পরিবারের দাবি সে মানসিক প্রতিবন্ধী ছিল। নাসিরুদ্দিন পাটোয়ারি আরও বলেন, সরকার যদি সীমান্তের মানুষদের নিরাপত্তা দিত তাহলে ভারত বাংলাদেশের মানুষকে হত্যা করতে পারত না। আমরা দেখেছি বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি শান্তকালীন সময়ে বাংলাদেশের নিরীহ মানুষদের বর্ডারে হত্যা করে যাচ্ছে ভারত। তিনি আরও বলেন, আমাদের বর্ডার গার্ড বাহিনীকে শক্তিশালী করতে হবে। বিজিবি শক্তিশালী করতে পারলে ভারত থেকে যে অনুপ্রবেশের চেষ্টা এবং বাংলাদেশি মানুষদের যে হত্যা করা হচ্ছে তা বন্ধ করতে পারব। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীকেও শক্তিশালী করতে হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক মিয়াজ মেহরাব তালুকদার, সংগঠক রাসেল আহমেদ প্রমুখ। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার খাদেমুল ইসলাম নামে ওই যুবক সীমান্তে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত হন। নিহত খাদিমুল ইসলাম হাতীবান্ধা উপজেলার গোতামারি ইউনিয়নের উত্তর আমঝোল এলাকার আমজাদ হোসেনের ছেলে। সাজিদরা মরেছে ৭ হাসপাতাল ঘুরে, আর বিএনপি জামায়াত ব্যস্ত ইউনুসকে বাঁচাতে। নিজের সন্তানের লাশ কাঁধে নিয়ে ৭ মাসের সাজিদের বাবা সারা দেশকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই দেশে সাধারণ মানুষের জীবনের কী মূল্য। অথচ সেই আর্তনাদেও কান পাতে না একদল মুখোশধারী রাজনৈতিক শকুন। ক্ষমতার মসনদে বসে তারা চায় শুধু প্রতিহিংসার রাজনীতি করতে। সাজিদের মৃত্যুর জন্য দায়ী কে? এই প্রশ্নের উত্তর না দিয়ে বিএনপি জামায়াত জোট বরং ব্যস্ত থাকে দুর্নীতির মহাকাব্য রচনায়। ইউনুস সরকার যখন স্বাস্থ্য ব্যবস্থাকে ধসিয়ে দিয়ে গেছে, তার ফলশ্রুতিতে যখন একটা শিশু ৭টা হাসপাতাল ঘুরেও চিকিৎসা পাচ্ছে না, তখন এই তথাকথিত রাজনৈতিক দলের নেতারা ব্যস্ত নিজেদের পকেট ভারী করতে। প্রশ্ন জাগে, ইউনুসকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে কেন বিএনপির গায়ে জ্বর আসে? কারণটা পরিষ্কার,
এরা পরস্পরের অপরাধের ঢাল। একজন গণহত্যার দায়ে অভিযুক্ত, অন্যজন সেনানিবাসের ছত্রছায়ায় বেড়ে ওঠা সন্ত্রাস ও দুর্নীতির আঁতুড়ঘর। এদের হাত ধরাধরি করে চলার ইতিহাস এখন আর কারও অজানা নয়। শিশু হত্যার দায় এড়াতে চায় তারা, কারণ নিজেদের গায়েও একই পাপের ছাপ। সাজিদের রক্ত শুধু ইউনুসেরই হাতে নয়, যারা পর্দার আড়াল থেকে এই স্বৈরাচারী ব্যবস্থাকে টিকিয়ে রেখেছিল, তাদের প্রত্যেকের কপালেও লেগে আছে। জামায়াতের জঙ্গিবাদ আর বিএনপির সন্ত্রাস আজ এক হয়ে চায় দেশটাকে চিরতরে অন্ধকারে ডুবিয়ে দিতে। বিরোধী দল হওয়ার যোগ্যতা জামায়াতের নেই। বিরোধী দল হওয়ার মতো যোগ্যতা জামায়াতে ইসলামের নেই, বরং যে কোনো সরকারের সঙ্গে থেকে সরকারের পার্ট হওয়ার জন্য জামায়াত পারফেক্ট। গণ অধিকার পরিষদ ত্যাগ করে আসা বিএনপি নেতা রাশেদ খান বুধবার ২০ মে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন। তিনি বলেন, সরকারের পার্ট হয়ে তাদের লোকজন ব্যবসা বাণিজ্য করবে, ভালো থাকবে, ভালো খাবে, ভালো পড়বে। এই পর্যন্তই তাদের রাজনীতি হওয়া উচিত। এর বাইরে গেলেই জামায়াত খেই হারিয়ে ফেলবে, কারণ তাদের হীনমন্যতা আছে, সেটি হল একাত্তর। একাত্তর কখনোই রাজনৈতিকভাবে তাদের সামনে এগোতে দেবে না। রাশেদ খান বলেন, কখনো রাষ্ট্রযন্ত্র তাদের সমর্থন দেবে না, কারণ দেশের স্বাধীনতা যারা চায়নি, রাষ্ট্রযন্ত্র তাদেরকে সার্বভৌমত্ব ও মানচিত্রের জন্য হুমকি মনে করে। আর এ কারণেই রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া কিংবা প্রকৃত বিরোধী দল হয়ে ওঠা জামায়াতের জন্য বড্ড চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জ জামায়াত কখনোই নিতে পারবে না। গণ অধিকার পরিষদ ছেড়ে আসা এই বিএনপি নেতা বলেন, কারণ জামায়াত জানে এমন পরিস্থিতি সৃষ্টি হলে যাদের একাত্তরে ভূমিকা আছে, সেই জনগোষ্ঠী যে কোনো মূল্যে এক হয়ে জামায়াত ঠেকাও ভূমিকায় অবতীর্ণ হবে। তখন জামায়াত পুরোপুরি বিনাশ হয়ে যাবে। এই আশঙ্কা সম্পর্কে জামায়াতও জানে, যে কারণে ক্ষমতার ফেয়ার শেয়ারের জন্য তারা মাঝে মধ্যে ফড়া তুলবে, আবার বাস্তবতা বুঝে কৌশলী হবে। এর বাইরে জামায়াতের কিছু করার নেই। প্রসঙ্গত, গণ অধিকার পরিষদ ছেড়ে নির্বাচনের আগে বিএনপিতে যোগ দেন রাশেদ খান। তিনি ঝিনাইদহের একটি আসন থেকে ভোট করে হেরে যান। কোটা আন্দোলন থেকে শুরু করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে রাশেদের।